জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ফাতিমা খাতুনের বাবা রহিম পুরনো ছেঁড়া কাপড় পরে ক্লান্ত পায়ে একটি অত্যন্ত বিলাসবহুল এবং নামকরা জুয়েলারি দোকানে প্রবেশ করেন। তার পোশাক ও চলাফেরা দেখে কেউই আন্দাজ করতে পারেনি যে তিনি এই জেলার ডিএমের বাবা। তার মুখে ছিল নিষ্পাপ ভাব, কিন্তু চোখে স্পষ্ট ফুটে উঠছিল বছরের পর বছর তপস্যা ও সংগ্রামের ছাপ। দোকানে উপস্থিত সকল গ্রাহক, কর্মী এবং ম্যানেজারের দৃষ্টি একযোগে সেই বৃদ্ধের দিকে স্থির হয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকতে থাকে, যেন কোনো অচেনা জগতের প্রাণী এসে পড়েছে। কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে, মনে হচ্ছে কোনো ভিখারি ভিতরে ঢুকে পড়েছে। জানি না কে তাকে ভিতরে ঢুকতে দিয়েছে। বৃদ্ধ এসব অনুভব করছিলেন, কিন্তু তা অপেক্ষা করেই এগিয়ে যান। অনেক সাহস সঞ্চয় করে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছান এবং অত্যন্ত নম্রভাবে একজন সেলসম্যানকে বলেন, বাবা, আমাকে একটা ভালো এবং দামি সোনার আংটি দেখাও, এমন কিছু যা খুব বিশেষ হয়। সেলসম্যান তার কথা শুনে হেসে ফেলে, তারপর রেগে গিয়ে বলে, হেই বুড়ো, তোকে কে ভিতরে ঢুকতে দিল? এটা ভিক্ষা করার জায়গা নয়, বেরিয়ে যা এখান থেকে, নয়তো সিকিউরিটিকে ধাক্কা মেরে বের করে দিল। বৃদ্ধ চুপচাপ শুনতে থাকেন, তারপর ধীরে বলেন, বাবা, আমি কোনো ভিখারি নই, আমি এখানে গহনা কিনতে এসেছি। তোমাদের দোকানের মান সম্পর্কে অনেক কিছু শুনেছি, আর আমার কাছে এত টাকা আছে যে আমি আংটি কিনতে পারি। শুধু আমার কাপড় দেখে আমাকে বিচার করো না। এই সময় আরেকজন কর্মী মাঝখানে লাফিয়ে পড়ে এবং চিৎকার করে বলে, চলো এখান থেকে, বেরিয়ে যা, নয়তো এমন মারব যে হাঁটার ক্ষমতা থাকবে না। সবার মাথা খারাপ করে দিয়েছিস, ভাগ এখান থেকে, নয়তো জুতো দিয়ে পেটাবো। বৃদ্ধ তখনও শান্ত ছিলেন। তার চোখে এখন লজ্জা নয়, বরং বেদনা নেমে এসেছিল। তবুও তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাবা, আমার অবস্থা দেখে তোমার ভুল বোঝবোধি হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি একজনের বাবা এবং আমি আংটি কিনতেই এসেছি। দোকানে উপস্থিত গ্রাহকরা এখন খোলাখুলি হাসতে শুরু করলেন। কেউ কেউ ফিসফিস করে বলছিলেন, এই বুড়ো পাগল হয়ে গেছে, নিজেকে কি মনে করে সোনার আংটি কিনবে, বোধহয়ের মাথা খারাপ। এই সময় একজন কর্মী তাড়াতাড়ি ভিতরে ছুটে গিয়ে দোকানের মালিককে ডেকে আনে। মালিক এসেই রেগে ফেটে পড়েন, এখানে কোনো ভিখারি ঢুকে পড়েছে। কে এখানে ঢুকতে দিল? বের করো একে। কি তামাশা বানিয়ে এসেছে? বৃদ্ধ মালিকের সামনে হাত জোড় করে বলেন, সাহেব, আমি কোনো তামাশা করছি না, আমি সত্যিই গহনা কিনতে এসেছি। আমার একটা সোনার আংটি চাই এবং আমার কাছে পুরো টাকা আছে। আমি যদি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না। মালিক এবার ধৈর্য হারিয়ে ফেলেন। ওহ, বুড়ো, বাজে কথা বন্ধ করো, আমাদের কাছে ফালতু কথার জন্য সময় নেই। এখান থেকে বেরিয়ে যা, নয়তো নিজে থাপ্পড় মেরে বাজে ফেলে দেব। এই বলে তিনি সত্যিই বৃদ্ধের গালে একটি জোরালো থাপ্পড় মারেন। আশেপাশে দাঁড়িয়ে থাকার লোকজন স্তব্ধ হয়ে যায়, আর তখনই দুজন সিকিউরিটি গার্ড এসে তাকে নির্মমভাবে টেনে দোকান থেকে বের করে দেয়। দোকানের সেই লজ্জাজনক দৃশ্য সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, কিন্তু কেউই জানত না যে এই ভিডিও তাদের ভবিষ্যতে সবচেয়ে বড় আক্ষেপ হয়ে উঠবে। বৃদ্ধ বাবা গলিতে একা বসে কাঁদতে থাকেন। তার চোখের জল থামছিল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে যান। মনে মনে বিড়বিড় করতে থাকেন, আমি আমার মেয়েকে ভিক্ষা করে পড়িয়েছি, না খেয়ে তাকে ডিএম বানিয়েছি। যদি সে জানতে পারে যে তার বাবার সঙ্গে এমন অপমান হয়েছে, তাহলে তার হৃদয়ে কি যাবে জানি না। আমার মেয়ে এত বড় অফিসার, আর আজ আমি তার বাবা হয়েও এত অপমানের তিক্ত ঘটনা সহ্য করছি। বাড়ি ফিরে বৃদ্ধ বাবা সারা রাত পাশ ফিরে কাটিয়ে দেন। অপমানের সেই স্মৃতি তার
হৃদয়ে ছুরির মতো চলছিল। অবশেষে তিনি ফোন তুলে নেন এবং তার মেয়ে জেলার ডিএম ফাতিমা খাতুনকে কল করেন। অফিসে ফাইলের মধ্যে ডুবে থাকা ফাতিমা বাবার নাম ফোনে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি তৎক্ষণাৎ কল রিসিভ করেন। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? সব ঠিক আছে তো? বাবা তার কণ্ঠ সামলে বলেন, ঠিক আছে বেটি। কিন্তু এই কথা বের হতেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। তিনি ফুপিয়ে কাঁদতে শুরু করেন। ফাতিমার হৃদয় যেন কেউ আগুন ধরিয়ে দিল। বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, প্লিজ বলো। আমি সহ্য করতে পারছি না। আসলে কি হয়েছে? বাবা চুপ রইলেন। হৃদয়ে ঝড় উঠলেও তিনি মেয়েকে বোঝা দিতে চাননি। নিজেকে সামলে তিনি বললেন, কিছু হয়নি বেটি, শুধু তোর খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। ফাতিমার কণ্ঠ কঠোর হয়ে গেল। না বাবা, আমার থেকে সত্য লুকিও না। তোমাকে, আমার কসম, তোমাকে সবই বলতে হবে। এবার বাবা বাধ্য হলেন। কাঁপা কণ্ঠে তিনি সব বলে দিলেন। কিভাবে তাকে জুয়েলারি দোকানে ভিখারি ভাবা হলো, কিভাবে কর্মীরা ধাক্কা মেরে বের করে দিল, কিভাবে মালিক তাকে থাপ্পড় মারল, আর কিভাবে পুরো দোকানের সামনে তাকে অপমানিত করা হলো। ফাতিমার চোখ রাগে ভরে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। কি? বাবার সঙ্গে এমন করার সাহস কার হলো? তার গাল লাল হয়ে গেল। রাগে চোখের রক্ত নেমে এসেছিল। ভেতর থেকে তিনি ভেঙে পড়েছিলেন এবং জ্বলছিলেন। আমি এত বড় অফিসার, আর আমার বাবার সঙ্গে এত বড় অপমান। এই অন্যায় আমি কখনোই মেনে নেব না। এর প্রতিশোধ নেওয়া হবে। তিনি বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এখন তুমি একদম চিন্তা করো না। আমি কালই ছুটি নিয়ে বাড়ি আসছি। তোমাকে ঘুরতে নিয়ে যাব এবং সেই সোনার আংটি যে করেই হোক নিয়ে আসব। বাবাকে সান্ত্বনা দিয়ে ফাতিমা ফোন রেখে দিলেন। সেই রাতও তিনি এক ফোঁটা ঘুমাতে পারলেন না। পরের দিনই ফাতিমা খাতুন বাড়ি পৌঁছে গেলেন। দরজা খুলতেই বাবা মেয়ে একে অপরের গলা জড়িয়ে ধরলেন। দুজনের চোখে অশ্রুতে ভিজে গেল। বাবা, তুমি যদি আমাকে সত্যি না বলতে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ফাতিমা ফুপিয়ে বললেন, সেই আলিঙ্গনে বছরের পর বছরের কষ্ট, পরিশ্রম আর বিচ্ছেদ গলে গেল। বাবা মনে করছিলেন কিভাবে তিনি না খেয়ে ভিক্ষা করে মেয়েকে পড়িয়েছেন, আর মেয়ে মনে করছিলেন কিভাবে তিনি দিন রাত পরিশ্রম করে এই মর্যাদা অর্জন করেছেন। কিছুক্ষণ পর দুজনে খাওয়া দাওয়া করলেন। তারপর ফাতিমা বললেন, বাবা, এখন আমরা সেটাই করব যা করা উচিত। তৈরি হও। ফাতিমা আলমারি থেকে একটা লাল রঙের পরিষ্কার সালোয়ার স্যুট বের করলেন। তারপরে তিনি যেন একজন সাধারণ গ্রামের মেয়ে। কেউ আন্দাজ করতে পারবে না যে এই মেয়ে পুরো জেলার ডিএম। বাবাও একটা সাধারণ কুর্তা পরলেন। দুজনে এমনভাবে তৈরি হলেন যেন গ্রামের দুজন গরিব লোক। তারপর হাত ধরে তারা সেই জুয়েলারি দোকানের দিকে রওনা দিলেন যেখানে বাবার অপমান হয়েছিল। দোকানের বাইরে পৌঁছতেই বাবার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। কিন্তু ফাতিমার মুখ ঠান্ডা জলের মতো শান্ত ছিল। তারা দুজন দোকানে ঢুকতেই দোকানে থাকা কর্মী আর গ্রাহকরা থমকে তাদের দিকে তাকাতে লাগল। ফিস ফিস শুরু হলো। আরে, এই সেই বুড়ো, আজ তার মেয়েকে নিয়ে এসেছে। মনে হচ্ছে আবার তামাশা করবে। কেউ হাসল, কেউ ঘৃণার দৃষ্টিতে তাকালো। এদের যোগ্যতা নেই এখানে দাঁড়ানোর। কিনবে কি গহনা? কিন্তু ফাতিমা কারু পরোয়া করলেন না। তিনি বাবার হাত শক্ত করে ধরে রাখলেন এবং সোজা সেই সেকশনের দিকে এগিয়ে গেলেন যেখানে সোনার আংটি সাজানো ছিল। দোকানের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। সবাই ভাবছিল
আজ আবার কি তামাশা হবে। কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি যে যে মেয়েটিকে তারা গরিব গ্রামে সাধারণ মেয়ে ভাবছে সে আসলে কে এবং আজ এখানে কি হতে চলেছে। সোনার সেকশনের কাছে পৌঁছাতেই ফাতিমা খাতুন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের একটা সোনার আংটি চাই, দেখান। কণ্ঠ ছিল নম্র কিন্তু দৃঢ়। একজন মহিলা কর্মী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বিরক্ত হয়ে বললেন, আরে তোমরা আবার এসে গেছো। কাল তো এই বুড়ো একা এসে তামাশা করে গেছে, আজ মেয়েকে নিয়ে এসেছে। শোনো, তোমাদের দুজনের যোগ্যতা নেই এখান থেকে গহনা কেনার, তাই ভালো হবে এখান থেকে বেরিয়ে যাও আর বাজে কথা বলো না। ফাতিমা গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বললেন, দেখুন ম্যাডাম, যোগ্যতা নিয়ে কথা বলবেন না। আমাদের যোগ্যতা এতটাই যে আমরা চাইলে আপনার পুরো জুয়েলারির দোকান কিনে নিতে পারি। তাই বাজে কথা বন্ধ করুন এবং আমাদের গহনা দেখান। এই সময়ে দোকানের ভেতর থেকে সেই মালিক বেরিয়ে এলেন। কে এতক্ষণ ধরে বক বক করছে? তার দৃষ্টি বৃদ্ধ বাবার উপর পড়তেই তিনি তেলে বেগুনে ঝলে উঠলেন। আরে, এই সেই বুড়ো যাকে কাল ধাক্কা মেরে বের করা হয়েছিল, আজ আবার এসেছে। আরে কে ওর সঙ্গে? ওর মেয়ে বোধ হয়। মনে হচ্ছে বাবা মেয়ে দুজনেই ইলি পাগল। তোমাদের যোগ্যতা নেই এখানে দাঁড়ানোর। চল, বেরিয়ে যাও, নয়তো ধাক্কা মেরে বের করে দেব। এটা শুনতেই ফাতিমার ধৈর্য ভেঙে গেল। তার চোখে রক্ত নেমে এলো। তিনি বললেন, ব্যাস, এবার বাড়াবাড়ি হয়ে গেছে। তিনি সোজা মালিকের চোখে চোখ রেখে বললেন, দেখুন, কথা বলার আগে ভাবুন। আমি এই জেলার ডিএম ফাতিমা খাতুন, আর যদি আমার বাবা বা আমার জন্য এমন কথা আবার বলেন তাহলে পস্তাতে হবে, বুঝেছেন? এটা শুনে দোকানের মালিক ও কর্মীরা জোরে জোরে হাসতে লাগলেন। ডিএম মালিক হেসে বললেন, আরে রে, তোমার এত যোগ্যতা থাকলে পুলিশের চাকরিও পেতে গার্ড হওয়া তো দূরের কথা, তুমি তো এখানে ঝাড়ু দেওয়ারও যোগ্য মনে হচ্ছে না। আর এসেছো ডিএম? কখনো আয়নায় নিজের মুখ দেখেছো? ফাতিমা এবার এক মুহূর্তও নষ্ট না করে তার পার্টস খুললেন এবং তার সরকারি পরিচয়পত্র বের করলেন। রাগে তিনি সেই আইডি মালিকের হাতে দিয়ে দিলেন। মালিক যখন তাতে জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা খাতুন লিখলেন, তার মুখ ফ্যাকাসে হয়ে গেল, হাত কাঁপতে লাগল। তৎক্ষণাৎ দু হাত জোর করে বললেন, মাফ করবেন ম্যাডাম, আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম। আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে যিনি ফালতু সময় নষ্ট করতে এসেছেন। আপনি যা চান আমরা তৎক্ষণাৎ দেখাচ্ছি, প্লিজ রাগ করবেন না। কিন্তু ফাতিমার রাগ এখন শান্ত হচ্ছিল না। তার কণ্ঠ গর্জে উঠল, আমার আর এখন কোনো গহনা চাই না। আগে বলুন, কোন অধিকারে আপনি আমার বাবাকে থাপ্পড় মেরেছেন? কোন অধিকারে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছেন? আপনি তাকে সবার সামনে অপমান করেছেন, আর এখন মিথ্যা বলে আপনার ভুল ঢাকতে চাইছেন। মালিক মিথ্যা বানাতে লাগলেন। না ম্যাডাম, এমন কিছুই হয়নি। আপনার বাবা নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমরা তাকে শুধু ফিরে যেতে বলেছিলাম, মারধর করিনি। তিনি হয়তো মিথ্যা বলছেন। প্লিজ এই কথাগুলো ভুলে যান। ফাতিমার চোখে ঘৃণা নেমে এলো। মিথ্যা বলা বন্ধ করুন। আমি সব জানি আপনি কি করেছেন। আমার কাছে প্রমাণও আছে। আমাকে কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন, আর আজ আমি আপনাকে শেখাবো যে মানুষের আওকাত তার কাপড় দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। দোকানের নীরবতা ছড়িয়ে পড়ল। কর্মী ও গ্রাহকরা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কেউই আন্দাজ করতে পারেনি এরপর কি হবে। ফাতিমা মালিকের দিকে চোখ গরম করে বললেন, আচ্ছা, আপনারা বলছেন আমার বাবা মিথ্যা বলছেন, তাহলে চলুন প্রমাণও দেখে নিই। আপনাদের জুয়েলারি দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চলুন ফুটেজ চেক করি। যদি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে মালিকের মুখের রং উড়ে গেল। তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো।
তিনি এদিক ওদিক তাকালেন। তারপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করলেন। কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হলো। ফুটেজ দেখতেই ফাতিমার হৃদয় কেঁপে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে মালিক তার বাবাকে থাপ্পড় মেরেছেন, ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং পুরো দোকানের সামনে অপমান করেছেন। ফাতিমার চোখে পানি চলে এলো। এক মুহূর্তের জন্য তার গলা রুদ্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার চোখের রাগের আগুন জ্বলে উঠল। ফাতিমার কণ্ঠ গর্জে উঠল, বাহ! আপনারা আমার বাবার সঙ্গে এমন ব্যবহার করেছেন শুধুমাত্র তার কাপড় সাধারণ ছিল বলে আপনারা কি ভাবেন? মানুষের যোগ্যতা তার কাপড় দিয়ে নির্ধারিত হয়। কেউ এখানে গহনা দেখতে এলে আপনাদের কাজ তাকে দেখানো, সে কিনবে কিনা সেটা তার ইচ্ছা। দোকানে নীরবতা ছড়িয়ে পড়ল। সকল কর্মী ও গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফাতিমা আরও বললেন, আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার, তাকে থাপ্পড় মারা, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা শুধু অপরাধ নয়, আইনত অপরাধ। আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। ওই বৃদ্ধ পুরুষের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের জন্য আপনাদের জেলে পাঠানো হবে, আর এটা আমি নিজে করাবো। মালিক হাঁটু গেড়ে হাত জোড় করে বলতে লাগলেন, ম্যাডাম, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না যে তিনি আপনার বাবা। যদি জানতাম তাহলে। ফাতিমা মাঝখানে টোকা দিয়ে বললেন, যদি তিনি আমার বাবা না হতেন তাহলে কি? তাকে অপমান করা ঠিক ছিল? মানুষের সম্মান তার সম্পর্ক বা পদের জন্য নয়, তার মানুষ হওয়ার জন্য হওয়া উচিত, বুঝেছেন? মাহি কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর থেকে এমন কখনো হবে না। আমরা প্রত্যেক গ্রাহকের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করব, সে যেই হোক। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। ফাতিমা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তিনি জানতেন যে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অস্থায়ী হয়। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি এখনই মামলা করব না, কিন্তু শুনে রাখুন, যদি এই দোকানে আবার কোনো গ্রাহকের সঙ্গে এমন হয় তাহলে আমি নিজে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো। তখন ক্ষমার কোনো সুযোগ পাবেন না, বুঝেছেন? মালিক ও সমস্ত কর্মীরা হাত জোড় করে বললেন, জি ম্যাডাম, আমরা শিক্ষা পেয়েছি, আমরা কসম খাই এরপর থেকে এমন কখনো হবে না। সেই দিন থেকে সেই জুয়েলারি দোকানের পরিবেশ বদলে গেল। সেখানে আসা প্রতিটি গ্রাহকের স্বাগত তো অতিথির মতো হতে লাগল। কাউকে আর কাপড় বা মুখ দেখে বিচার করা হতো না। ফাতিমা ও তার বাবা যখন দোকান থেকে বেরিয়ে গেলেন, তখন পুরো দোকানের লোকজন তাদের সম্মানের সঙ্গে সালাম করে দাঁড়িয়ে রইল। ফাতিমা বাবার হাত ধরে বেরিয়ে যেতে যেতে বললেন, বাবা, এখন কেউ আর তোমাকে বা অন্য কাউকে এইভাবে অপমান করতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ফাতিমার মতো তুমিও যদি তোমার বৃদ্ধ বাবাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানাও, যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছেন।